নমস্কার। উপস্থিত সুধীজন এবং বিভাব নাট্য একাডেমির সমস্ত সদস্য ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এক আনন্দের দিন, এক গর্বের দিন। দেখতে দেখতে বিভাব তার পথ চলার 29টি বছর পার করল। আজ আমাদের প্রিয় বিভাব পা দিল 30 বছরের। এই দীর্ঘ 29 বছরের যাত্রাপথ সহজ ছিল না। প্রতিটি বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছেন আপনারাই। আজকের এই বিশেষ সন্ধ্যায় আপনাদের সকলকে বিভাবের 29 বছর পূর্তির এই সাদর উদযাপনে আপনাদের সকলকে জানাই শুভকামনা। ব্যক্তিগত সুর যখন এক হয়ে মিলেমিশে যায় তখন তা হয়ে ওঠে সমবেত সুর, আর সেই সুরেই লুকিয়ে থাকে একতার শক্তি। তাই এবার একটি সমবেত সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনার জন্য ডেকে নিচ্ছি দলের 3 অত্যন্ত গুণী শিল্পী শম্পা সেনগুপ্ত, সীমা দে এবং রমা পানকে। শুরু করছি আজকের উদ্বোধনী সঙ্গীত। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। রাত পোহালো বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরিপথ তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেরায় নিমে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেরায় নিমে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক বাড়াবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারি সারি। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারি সারি। বুঝি বা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বীণার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার। আমাদের মনের অন্ধকার দূর করে, নতুন পথের দিশা দেখায়। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য ডেকে নেব বিভাব পরিবারের প্রবীণ ও নবীন সদস্যকে। প্রবীণের আশীর্বাদ আর নবীন সতেজ স্পর্শে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হোক আজকের এই অনুষ্ঠান। হ্যাঁ, নির্মল করে এবারে ওকে ছেড়ে দে। নির্মলা ঠিক ধরে নিয়েছে এটাকে। এই ও সবাই হ্যাঁ, সবাই যাও মাস্টার। যাও এই সঞ্জয় সঞ্জয়, যাও না। হ্যাঁ, খেলাছেলের ঘর এই টাকা টাকা টাকা। সব এই জায়গায় মাস্টার জায়গা দে। একটা রাত মাস্টারমশাই এদিকে তাকাবেন। কাঁদবে নয়তো। জ্বালা না তাকান। হাতে 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 হাতে
ওই যায় দেখ আরে হাতে লাগছে ওই দিক দিয়ে গ্যাসের নাও, ওই বেলা। দিক দিয়ে নাও। আরে আমাদের পরিচালক কোথায় গেল? এই গুঞ্জন এই কাছি আসো। আরে কোথায় নে দিচ্ছ জায়গা মতো যা ধরিয়ে দাও না, ধরিয়ে দাও। হয়েছে যা না না ভাই গুঞ্জন আরেকটা আছে যা না আরেকটা আছে, যাও। এই গুঞ্জন তাকাবে। ব্রাভো, ব্রাভো, ঠিক আছে। 29 বছরের আগের সেই দিনগুলি কেমন ছিল, কেমন করে জন্ম নিয়েছিল আমাদের এই বিভাগ, সেই শুরুর দিনগুলোর গল্প, লড়াইয়ের কথা, আবেগের কথা শুনতে আমরা সোজা চলে যাব ফ্ল্যাশব্যাকে। এই বিষয়ে কিছু বলার জন্য আমি ডেকে নেব শ্রদ্ধেয় সঞ্জয় সেনগুপ্তকে। তার মুখ থেকেই শুনে নেব বিভাগের শুরুর কথা। নমস্কার। আজ এই শুভ সন্ধ্যায় সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ 29 বছর পেরিয়ে 30 বছরে আমরা পা দিলাম। এই 29 বছর আগে আসলে কোনো সংগঠনের তো জন্ম লগ্ন ঠিক থাকে না। 29 বছর আগেরও কিন্তু বিভাবের জন্ম। বিভাব আরো ধরুন 1 থেকে 1.5 বছর আগে যার সূচনা হয়েছিল। প্রথম নাটক যেটি মহড়া কক্ষেই সীমাবদ্ধ ছিল, মঞ্চস্থ হয়নি, টিনু কাহারের থিয়েটারে, কিন্তু তারপর সেটা মঞ্চস্থ হয়নি। তারপরে প্রথম নাটক যেটা মঞ্চস্থ হয় সেটা হচ্ছে টোবা ট্যাক্সি। সেই নাটকটি আজকের দিনে অর্থাৎ 16ই জুন প্রথম মঞ্চস্থ হয়েছিল। কাজেই এই 16ই জুন থেকে দিনটিকে আমরা আমাদের জন্মদিন বলে ধরে নিচ্ছি। কিন্তু এই জন্মদিনের আগে তার তো নেপথ্যে অনেকগুলো সংগ্রাম থাকে, ইতিহাস থাকে। আজকের এই শুভ দিনে সেরকমই ইতিহাসের সামনে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি যারা আমাদের মধ্যে নেই। যেমন আমাদের শ্রদ্ধেয় হেমন্ত বিশ্বাস মহাশয়, যার অনুপ্রেরণায় আমাদের বিভাগের জন্ম। পরবর্তী সময় তার সহধর্মিণী রানু বিশ্বাস, তিনি ছিলেন বিভাগের প্রথম সভানেত্রী অর্থাৎ সভাপতি। তারপরে সভাপতি হয় স্বরাজ রায়, তিনিও আমাদের মধ্যে নেই। বাবুল মজুমদার, তিনিও আমাদের মধ্যে নেই। আমাদের নাটক শিক্ষা যার কাছে মৃণাল মুখার্জি, তিনিও আমাদের মধ্যে নেই। পরবর্তী সময় কাঞ্চন চক্রবর্তী, উদয় দাশগুপ্ত, আরো অনেকেই আমাদের মধ্যে আজকে নেই, যারা এই বিভাগ তৈরিতে সাহায্য করেছিলেন, সর্বসম্মুখে দাঁড়িয়ে বিভাগের জন্য লড়াই করেছিলেন। এইভাবেই আস্তে 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 বিভাগ আজকের 29 বছর পেরিয়ে 30 বছরে এসেছে। আমরা এই যাবৎকালে 39টি একাঙ্ক নাটক মঞ্চস্থ করেছি এবং 6টি পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ করেছি। যদিও বিভাগের পরিচিতি একাঙ্ক নাটকের জন্যই, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা একাঙ্ক নাটক করতেই যাই। এবং সব থেকে আবেগের কথা, আমাদের যে প্রথম নাটক টোবা ট্যাক্সি, বিখ্যাত একটি রচনা সপ্তাহ মন্টর যে গল্প, সেই গল্প থেকে আমাদের এই টোবা ট্যাক্সি নাটকটি তৈরি হয়েছিল। নাটকটি নাট্যকার ছিলেন বিশ্বনাথ বসু এবং পরিচালনা করেছিলেন গোপাল ঘোষ। সে এক অদ্ভুত কথা, তখন আমাদের পার্শ্ববর্তী একটি ক্লাবে আমাদের নাটকের প্রতিযোগিতা হতো, কখনো 5 দিন কখনো 7 দিন। সেই নাটকের প্রতিযোগিতায় দেখে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের তখন হেমন্ত বিশ্বাস, আমরা জ্যাঠামশাই বলে ডাকতেন, তিনি তখন বললেন তোমরা তো এই ধরনের নাটক করতে পারো। তার থেকেই শুরু হয়েছিল সেই টোবা ট্যাক্সি নাটকের মহড়া এবং প্রথম ওই মঞ্চে টোবা ট্যাক্সি নাটকটি হয়। পরবর্তী সময়ে টোবা ট্যাক্সি একটি মাইলস্টোন হয়, বাংলাদেশ থেকে ডাক আসে টোবা ট্যাক্সি করবার জন্য। এবং আমাদের বিভাগের জীবনের স্মরণীয় ঘটনা সেই বাংলাদেশে, যেখানে পরপর একই মঞ্চে একই নাটক পরপর 2 দিন অভিনয় করতে হয়েছিল। প্রথম দিন আমরা অভিনয় করি, যেমন সব জায়গায় অভিনয় করি, রাত্রি 8টা সাড়ে 8টার সময়। পরের দিন আমরা বাংলাদেশের ময়মনসিংহ থেকে বেরিয়ে ঢাকায় আসবো।
সেদিনকে আমাদের হাতে কোনো কাজ ছিল না। হঠাৎ সকালবেলা ময়মনসিংহের ওখানকার যারা ব্যবসাদার, মানে দোকানদার, মূলত দোকানদার, তারা এসে বললে এই নাটকটা আজকে আবার করতে হবে। আমরা একটু অবাকই হয়ে গেলাম, বললাম গতকালকে নাটকটি হয়েছে। বলে না, গতকাল আমরা নাটকটি দেখতে পারিনি, নাটকটি করতে যা খরচা লাগে আমরা দেব, নাটকটি আজকে আবার করতে হবে এবং আমরা সেই নাটকটি দেখব। আমাদের কিছু করার ছিল না, আমরা ওদের কাছে গিয়ে পড়েছি, নাকি বাধ্য হলাম নাটকটি করবার জন্য স্বীকৃতি দিতে। নাটকটি আবার মঞ্চস্থ হয়ে গেল। সব থেকে আশ্চর্য কথা, নাটকটি সেদিন মঞ্চস্থ করে যখন আমরা মঞ্চ থেকে নামলাম তখন ভোরের কাক ডাকছে। মানে আমাদের আগে শুনলে অবাক হয়ে যাবেন, গৌতম ঘোষ, মিতা চ্যাটার্জি এরা গান গেয়েছেন এবং তারপরে যখন নাটকটি মঞ্চস্থ হলো তখন পুরো মাঠ ভর্তি দর্শক। মানে এত দর্শকের সামনে আর কখন আমরা নাটক করেছি কিনা আমার অন্তত মনে পড়ে না। এবং ভোরবেলা যখন কাক ডাকছে সেই সময় আমরা নাটকটা করে শেষ নাটক হিসাবে আমরা নামলাম মঞ্চ থেকে। আসলে এই নাটকটি ছিল ভারত পাকিস্তান ভাগের ওপর, কাজেই মানুষের হৃদয়ে স্পর্শ করেছিল এই নাটকটি। প্রচুর শো হয়েছে, প্রায় 250-র উপরে শো করেছিলাম। প্রথম নাটক, বিভাগের প্রথম নাটকের শোই হয়েছিল 250-র উপর। তারপরে আগেই বললাম 39টি নাটক মঞ্চস্থ হয়েছে, বিখ্যাত বিখ্যাত নাটক। এখন দল অনেক বড় হয়েছে, দলে অনেক সদস্য হয়েছে। তবে নবীন প্রজন্মকে আমরা চেষ্টা করছি যাতে নবীন প্রজন্ম আসে, কারণ আমাদের যারা আমরা দলটা শুরু করেছিলাম প্রত্যেকেই এখন 60 বছরের উপরে তাদের বয়স বা কাছাকাছি। কাজে নবীন প্রজন্মকে আমি আহ্বান জানাচ্ছি, যারা আজকে আসেনি তাদের কাছেও বারবার করে বলছি যে তোমরা এসে অন্তত হাল ধরো, আমরা তো আছি। এই সকলে ভালো থেকো। আগামী দিনে আমাদের আবার নতুন নাটকের মহড়া শুরু হবে খুব শিগগিরই। এখনো নাটক পড়া চলছে, খুব শিগগিরই নতুন নাটকের মহড়া হবে, পুরোনো নাটকও আবার হবে। সকলে ভালো থেকো, এইটুকুই বলবো। আজকের দিনে এইটুকুই কামনা করি, সকলের ভালো হোক। নমস্কার। কবিতা হলো মনের ভাষা, যা খুব সহজেই মানুষের হৃদয়ে পৌঁছতে পারে। এবার আমাদের কবিতা শোনাতে আসছে আমাদের ছোট্ট সাধ্বী, যার কণ্ঠে কবিতা শোনার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। চলে এসো সাধ্বী। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, বকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার কুড়ে কুড়ে রাঙা ধুলোয় মেয়ে গড়িয়ে আসে। সন্ধে হলো, সরেছি তালে পাতে, এলে যেন চোরা দিঘির মাঠে। ঝুঝু করে যেদিক পারে যায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আগুন বলে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথা। আমি বলি ভয় করো না গো, ওই দেখা যায় বড় দৃশ্যটা। চুল কাটাতে মাথা দিয়েছে ঠেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথা যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বলতে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রেডে রেডে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেড়ালাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি বললাম ভয় ভয় করো, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় খাঁকড়া চুল, কানে তাদের বোঝা জবা ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা আগে আসিস যদি,
এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে ওঠে, আরে রেগে রেগে। তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক যুদ্ধ হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো পোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত চেপে ভেবে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমার বলে, বলছো ভাবকি খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না। আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, পোকার গায়ে কি অত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাবকি খোকা ছিল মায়ের কাছে। খুব সুন্দর। আবার অনেক ধন্যবাদ সাধ্বীকে, কিন্তু সাধ্বীকের কাছ থেকে একটি মাত্র উপহার বিভক্ত খুশি নয়, তাই সাধ্বীকে সামান্য একটু বিশ্রাম দিয়ে আমারও কিন্তু ডেকে নেব, ঠিক আছে? 29 বছর একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে কত মানুষ এসেছে, কত নাটক মঞ্চস্থ হয়েছে, কত স্মৃতি জমা হয়েছে বিভাবের এই ঝুলিতে। বিভাব নাট্য একাডেমি একটি দল নয়, একটি পরিবার। এই পরিবার নিয়ে কিছু কথা বলতে এবার আমরা ডেকে নেব নির্মলা আঙ্কেলকে। সদস্য এবং সদস্যদের আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলছি। দলটা সঞ্জয় ঠিকই বলছে, তার আগের থেকে আমাদের দল 2-1 বছর পিছনে আর কি। আমরা আগে ক্লাবে নাটক করতাম, নাটক তো মন দিয়ে করতাম। তো আস্তে 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 ক্লাবটা ছিল ক্লাবের পাড়া ভিত্তিক। তা আস্তে 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 আমরা দলটা তৈরি করলাম। অনেক পথ বাঁকা পথ অতিক্রম করে আমরা এই দলটা তৈরি করলাম। সঞ্জয় এক জায়গায় মিস্টেক করছে, সেটা হরিশ মুখার্জি পার্কে আর কি। তখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। ওরা বলছিল আগামীকাল আপনারা শো করবেন, এই বৃষ্টির মধ্যে আপনাদের শো করা যাবে না, দর্শক নাই। তখন সঞ্জয়কে বলে দেখেন আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, কারণ লাইটের পয়সাটা আমাদের দিতে হবে, মিউজিকের পয়সাটা দিতে হবে। আপনারা যদি আজকে করেন তাহলে আমাদের খুব ভালো হয়। বলে লোক নাই, আমাদের সঙ্গে করতে পারবেন? বলে হ্যাঁ, চাঁদরাম স্টেজে আমরা অভিনয় করছি স্টেজে। সে এক মানে দুর্বিষহ ঘটনা আর কি। তখন আমরা মানে অর্থনৈতিক অবস্থার জন্য আমরা বুকে আর কি বল পাইলাম যে না বিশেষ সামনে যাদের সামনে আমরা অভিনয় করবো। ওই অভিনয় করে ফার্স্ট প্রাইজ পাই এবং তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক পারিপার্শ্বিক কিছু পুরস্কার পাই। আস্তে আস্তে দলটা এইভাবে এতদূর চলে আসছে। বিস্তারিত সঞ্জয়কে বলে দিয়েছেন, আমার আর কিছু বলার নেই। 29 বছর পার হয়ে গিয়েছে, 30 বছর আসলো। এই জন্য যারা নতুন এবং যারা পুরনো তাদের ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আশা করছি আরো অনেক অনেক বছর পর্যন্ত দলটা এগোবে। হয়তো তখন আমরা থাকবো না, কিন্তু নতুন প্রজন্ম না আসলে এই দলটা রাখা যাবে না। আমাদের বয়স হয়ে গেছে, আর আমরা কতদিন আর কি। আমি আশা করব নতুনরা আরো আসুক এবং দলটাকে ভালোভাবে ধরুন। বাদলা মাল্লা হবে না আর কি। এই বলে আমার বক্তব্যটা শেষ করছি। তোমাদের হাত ধরেই আমরা 29 বছর আগে অতীতে ফিরে গিয়েছিলাম। আবৃত্তির পর এবার সুরের স্মরণীবে কিছুটা পথ হাঁটার পালা। সুর ছাড়া জীবনের উদযাপন দুই অসম্পূর্ণ। তাই এবার এই সন্ধ্যাকে আরো মধুময় করতে আমরা ডেকে নিচ্ছি সীমা দেবী। শুভ জন্মদিন বিভাগ নাট্য একাডেমি। এই উপলক্ষে আমি একটা ঠাকুরের গান করে শোনাচ্ছি।
তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতন তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে যাতনা তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে নেশায় আমারে তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে কথার মাঝে তবু কথা নাই, সে কথায় আমারে শোনায় না। যে কথার মাঝে তবু কথা নাই, সে কথায় আমারে শোনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। আমাদের মাঝে মাঝে আমরা ডেকে নেব এমন একজনকে যার উপস্থিতি আমাদের দলের বড় আনন্দের। ছোট্ট মিষ্টি খুদে সদস্য এবার গান গিয়ে শোনাবে তার ছোট্ট কচি গলায়। ওর মিষ্টি গানের সুরে আসুন আমরা হারিয়ে যাই। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান হারে ডেকে হারে
ছাড়া বোধের পাখি মনের আনন্দে আমার ছেলে পেলে ধর্ম শ্রাবণ ধারা যেমন বাঁধন ধারা যেমন বাঁধন ধারা বাঁধনে বাতাস যেমন তাকান আকাশ লোকে রে আগে ধীরে ধীরে আমায় রাখতে ধীরে ধীরে আবার নলের নাচন যেমন সকুল কানন হেরে আরে ধীরে ধীরে আমায় রাখবে ধরে হেরে আবার নলের নাচন যেমন সকল কানন হেরে অজির যেমন থেকে বলে যে ছড়ের থেকে অজির যেমন থেকে বলে যে ছড়ের থেকে অট্টহাস্যে সকল বিভিন্ন বাধার পক্ষ ছেড়ে আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে খুব সুন্দর হয়েছে বাবা। খুব সুন্দর সাথী। বিভাগ নাট্যকামি কেবল মহড়া আর অভিনয়ের জায়গা নয়, এটা আমাদের জীবনের একটা অক্সিজেন সিলিন্ডার। এই দীর্ঘ পথ চলায় আমাদের আনন্দ, বেদনা আর থিয়েটারের প্রতি দায়বদ্ধতা, তার কিছু গল্প নিয়ে কিছু কথা আপনাদের সামনে ভাগ করে দিতে আসছে অরুণ চৌধুরী। বিবাহ পরিবারের সবাইকে আজকের জন্মদিনের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমি বিভাগের জন্মলগ্ন থেকে নই, বলা যায় মাঝামাঝি সময় আমি এসেছি। আসলে আমি এখানে এসেছি 2011 সালে, এবং আসার ঘটনাটা একটা চমকপ্রদ ঘটনা। আসলে ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে যোগ ছিল। পাড়ায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে টুকটাক নাটক করতাম। এখানে এসে সেই খিদেটা ছিল, কিন্তু জায়গা পাচ্ছিলাম না কোথায় নাটকটা করা যাবে। আর আমার স্কুলটা অনেক দূরে ছিল, সকালবেলা বেরোতে হতো, সন্ধ্যাবেলা সন্ধ্যের পরে আসতাম। তা একদিন ওই ঘটনাটা বলছে এই কারণে যে কিভাবে বিভাগের সঙ্গে যুক্ত হলাম। শিশির মঞ্চে দমদম শব্দমুগ্ধ দলের একটা নাটক ছিল, সেই নাটকটা দেখতে গেছিলাম। সেটা জুলাই মাসের দিকে হবে খুব সম্ভব, বর্ষাকাল, খুব বেশি দর্শক ছিল না। তা নাটক দেখতে দেখতে ইন্টারভ্যালের সময় নাটকটার নামটা মনে নেই, একজন ভদ্রমহিলা, তিনিও দমদমে বাড়ি, তিনি একটা স্কুলের শিক্ষিকা। তা তার সঙ্গে হঠাৎ দেখি তিনি নাটক নিয়ে কথা বলছে, যে হঠাৎ তাই ওনার সঙ্গে কথা জুড়ে গেলাম নাটক নিয়ে। করতে করতে উনি বললেন যে আপনি কি নাটক করেন? আমি বললাম যে নাটক তো করতে ভালোবাসি, কিন্তু জায়গা পাচ্ছি না, কোথায় করবো, যোগাযোগ করতে পারছি না। বলে আমি কালকে একটা দলে যাব, আমাকে যেতে বলেছে। আমরা কোথায়? বলো গাঙ্গুলি বাগানে। তাহলে আমার তো বাড়ির কাছে। বলো তাহলে 7:30টার সময় আপনি গাঙ্গুলি বাগান বাস স্টপে দাঁড়াবেন, তাহলে একসঙ্গে যাবো। এবার ওনাকে বলেছিল, এই দলে একজন অভিনয় করতো সুনীলদা বলে, সুনীলদা ওনাকে বলেছিলেন। সুনীলদা এখন আর দলে নেই, উনি অনেক দূরে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে। তাই আমি এলাম, এসে তখন ওই বিলবিতে রিহার্সাল হচ্ছে পূর্ব পশ্চিম, সুনীলদা একটা রোল করছিল। তা আমার সঙ্গে প্রথম এসে ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে। ভাই তখন আমাকে বলে যে আমাদের দলের সবকিছু হচ্ছে দেখে সঞ্জয়, আপনি সঞ্জয়ের ফোন নাম্বারটা নিয়ে রাখেন। তখন আমি সঞ্জয়ের ফোন নাম্বারটা নিলাম, এবং কিছুদিন পরে হঠাৎ ওই দলের যেটা নাটক করাচ্ছিলেন, মানে ওই নাটকটা রাজাদা, সুনীলদা রোলটা আমাকে করতে বললেন। সেই শুরু আমার পথ চলা বিভাগের সঙ্গে। আস্তে আস্তে বিভাগে আমিও একজন পরিবারের সদস্য হয়ে গেলাম। যতটা আমার সামর্থ্য অনুযায়ী আমি বিভাগকে সেই শ্রম দান করি। অনেক নাটকে অংশগ্রহণ করেছি। এখন সবাই তো সবসময় নাটকে অংশগ্রহণ করতে পারে না, বিভিন্ন কারণে নাটক করা হয় না অনেক নাটকেই। তারপরে বয়সের একটা ব্যাপার আছে। তবে দলের যে কাজ, যখন যেটা বলে সেই কাজ আমি করার চেষ্টা করি।
এবং মন দিয়ে করার চেষ্টা করি। অভিনয় করি না করি, নাটকের স্বার্থে, নাটকের দলের স্বার্থে যতই অসুবিধা হোক সেই কাজটা করার চেষ্টা করি। এবং এই কাজটা সবাই করে বলেই আজকে বিভাগ 30 বছরে পদার্পণ করতে পারলো। এবং আগামী দিনে আমরা, নির্মল যে কথা বললো, সঞ্জয় সেই কথা বললো, যে আমাদের তো বয়স হচ্ছে, আমার আজকে 67+, কারোর 63+, কারোর 60-এর উপরে। তা আজকে যারা নতুন, আজকে যারা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, তাদেরকে সাধুবাদ জানাই। এবং এরা এইভাবে এগিয়ে আসুক, এসে বিভাগের হাল ধরুক, আমরা পিছন থেকে কাজ করব এবং তারা সামনে এসে বিভাগকে নেতৃত্ব দিক, এই আশা আজকের দিনে করে সবাই সুস্থতা কামনা করে নাটক দীর্ঘজীবী হোক এই কামনা করে শেষ করছি। উৎসবের এই আনন্দের পরে আমাদের যাপনের গল্পগুলো চলুন আরো একটু শুনি। এবার ডেকে নেব গুঞ্জন প্রসাদ গাঙ্গুলিকে। আঙ্কেল, তুমি তো অনেক দলে অভিনয় করো, পরিচালনার কাজ করো। এবার তোমার অনুরোধ, বিভাগ নিয়ে তোমার অভিজ্ঞতার কথা যদি তুমি আমাদের একটু শোনাও। প্রথমে যে কথাটা বারে বারে বলি, বিভিন্ন দল সম্পর্কেই বলি, সেটা হচ্ছে কি, শুনতে শোনা যায় 30 বছর, কিন্তু সময়টা খুব কম, একটা বিরাট সময়। দল তৈরি হয়, এরকম অনেক দলকে আমি দেখছি তৈরি হতে, এবং 4 বছর 5 বছর পরে সেই দলটা কোথায় উঠিয়ে যায় এবং তাদের চলাটাও আর চলার মতন থাকে না। এরকম প্রচুর দল তৈরি হয়, নিভে যায়। কিন্তু 30 বছর ধরে যে দলটা কন্টিনিউয়াস কাজ করছে এবং কাজ করে যাচ্ছে, আমার সঙ্গে, হ্যাঁ, বিভাগের মোটামুটি 3-3.5 বছর আমি কাজ করছি বিভাগের সঙ্গে। কিন্তু বিভাগের সঙ্গে সম্পর্কটা আমার জবে থেকে আমি থিয়েটার করি তার মোটামুটি 1-2 বছর পরে থেকে বিভাগের সঙ্গে যোগাযোগটা আমার আছে। বিভিন্ন মঞ্চে একসঙ্গে যাওয়া, বিভাগের উৎসবে নাটক করতে আসা, এইখানে দাঁড়িয়ে আমার নাটক করে যাওয়া, সেগুলো সব স্মৃতি তো আছে। তবে একটা কথা, সেটা হচ্ছে কি, যে বারে বারেই যারা সিনিয়র তারা একটা কথাই বলেন যে নতুন 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 নতুন। এটা না, আমারও সত্যি একটা দল যখন নবীনরা যদি না থাকে, সেই দলে না আসে স্বতঃস্ফূর্ত ভাবে, তাহলে খুব গন্ডগোল হয়ে যায় দলটা রান করার ক্ষেত্রে। তবে তাদেরও দোষ দিই না, তাদেরও প্রচুর প্রচুর কাজ। যারা রিটায়ার করছে তাদের কাজটা একটু কমছে, কিন্তু যারা এখন নতুন তাদের জীবন সংগ্রাম তো ভয়ঙ্কর, তাই জন্য তাদের দোষ নেই। তবু তার মধ্যেও যে কজন কাজ করছে, কাজ করতে চাইছে, এই সমস্তটাই তো নবীনদেরই করা। প্রতিটা অনুষ্ঠানেই তারাও যেভাবে যুক্ত হচ্ছে। তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, কাজ করতে গিয়ে আমি জানি না এটা আমি পারি কি পারি না, আমি কি ওদের বয়সে নামতে পারি, ওদের মননে ঢুকতে পারি, ওদেরকে আদৌ কাজ করতে পারি, আমি জানি না আমি সেটা পারি কি পারি না। আমি চেষ্টা করি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা অভিনেতার ভেতরে যেটা রয়েছে, সুপ্তভাবে রয়েছে, সেটাকে টেনে টেনে বার করবার। হ্যাঁ, এই বার করতে গিয়ে কখনো কাউকে বকাবকিও করতে হয়, কখনো কাউকে ভালোবেসেও করাতে হয়। এটা আমার চেষ্টা, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমি কাজ করাতে যাই, সেটাই আমার চেষ্টা থাকে। আমি কি জানি, আমি কি পারি, সেটা তাদের উপর চাপিয়ে দেওয়ার থেকে তারা কি পারে সেটাকে বের করে নিয়ে আসাটা আমার চেষ্টা থাকে। এবং সেই চেষ্টার ক্ষেত্রে সবটাই তো ঠিক হয় না, কখনো সেই চেষ্টার ক্ষেত্রে ভুলও হতে পারে। তো যারা আমার মানে কাজ করছি আমরা একসঙ্গে, আমি কাজ করাচ্ছি কথাটা বলাটা ভুল, যারা আমরা কাজ করছি একসঙ্গে, আমার মনে হয় সেখানে কোনো সিনিয়র জুনিয়র নেই। আমি যখন সঞ্জয় দার সঙ্গে কাজ করি, আমি সঞ্জয় দার এগিয়ে ধরবার চেষ্টা, আমি সেই জায়গাটায় বন্ধু হতে চাই সঞ্জয় দার কি বা আমার কি যে কথা ভেবে নয়। বাকি যাদের সঙ্গে মানে নির্মলদার সঙ্গে যখন কাজ করি, তখন সেই যে নান্টুদার সঙ্গে যখন কাজ করি, প্রায় সমসনের বয়স, সেগুলোতে খুব একটা অসুবিধা। আবার পিউহেদের সঙ্গে যখন কাজ করি, তখন আমি নিজেকে ওদের বয়সে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ওদের সঙ্গে সেই রকম ভাবে আসবার চেষ্টা করি, যাতে এই সিনিয়র জুনিয়রের গ্যাপ এবং যেখানে ওরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারছে না, সেই রকম জায়গাটা না আসে, এটা আমি চেষ্টা করি। পারি কি পারি না সেটা তো সময় বলবে, সেটা তো ওরা বলবে।
আমি চেষ্টা করে যাই মানে প্রতিদিন আমি চেষ্টা করে যাই, কেননা আমি যদি ওদের কাছে না মানে ওদের বয়সে না পৌঁছতে পারি তাহলে ওদের থেকে আমি কিছু পাবো না। আমি শেখাতে আসিনি, আমি শেখাতে আসি না, আমি প্রতিদিন শিখতে আসি, প্রতিদিন প্রত্যেকের কাছে শিখি। আমাদের অভিনেতাদের কাজ উচিত কালেক্ট করা, প্রত্যেককে কালেক্ট করা। এই যে এখান থেকে যাবো বাড়ি, বাড়ি থেকে বিভিন্ন জায়গায় এই যে ঘুরে বেড়াচ্ছি, আমার মেমোরিতে শুধু ওই কালেকশন গুলো থাকে। কারণ আমরা শুধু নকল করি আর কিচ্ছু করি না, আমরা কিছু ক্রিয়েট করতে পারি না, ক্রিয়েট করা যায় না। বিভিন্ন চরিত্র, বিভিন্ন অভ্যাস, বিভিন্ন মুদ্রা, বিভিন্ন আচার আচরণ, এগুলোকে আমরা ক্রিয়েট করি, স্টোর করি, তারপরে যখন সেটার সঙ্গে কিছু একটা মিল পাই সেখানে টাক করে পুট করে দেবো। এই হচ্ছে কি আমাদের কাজ। এটাই আমি সবাইকে বলি, চোখ খোলা রাখো, কান খোলা রাখো, মানে পঞ্চ ইন্দ্রিয়কে খোলা রাখো, যাতে করে এই কালেকশন গুলো বেশি করে করতে পারো। এই কালেকশন যত বেশি করতে পারবে তত ভালো অভিনেতা হবে। পৃথিবীর সেরা অভিনেতা তাদের কালেকশন বেশি, আর যারা কমা অভিনেতা তাদের কালেকশন কম। তাদের চোখ, কান, নাক, এগুলো এই পঞ্চেন্দ্রিয় খোলা নেই বলে তারা কমা অভিনেতা, আর কিচ্ছু না। স্টোর করো, নাও, পড়ো এবং সেটাকে প্রজেক্ট করো, ব্যাস এইটুখানি কাজ অভিনেতার। আর এটা করতে করতে একটা সময়কে দেখবে যে তোমার ইমাজিনেশন গুলো, তোমার ভাবনাগুলো যখন দানা পাকতে শুরু করছে, তখন তুমি চারটি লোককে বলতে পারছো, তখনই তুমি আস্তে আস্তে ডিরেকশনের পথে যাবে। তার সঙ্গে কিছু পড়াশোনা আছে, কিছু আছে, সেগুলো তো ডেফিনেটলি আছে, কিন্তু মূল কিন্তু কালেকশন, কালেকশন এন্ড কালেকশন। চরিত্রকে ছোট, চরিত্রকে দেখো, চরিত্রকে কালেকশন করো। আর বিভাগের সঙ্গে আমার তো একটা রোগ আছে, আমার যেখানে ভালো লাগে না সেখানে আমি থাকি না, এটা আমার রোগ আছে, বহুদিনের রোগ আছে। ভালো লাগছে তো তাই জন্যই তো আছি। নতুন নতুন প্রজেক্ট আরো করবার চেষ্টা করছি, বিভিন্ন ধরনের কাজ করি, কিন্তু মূল তো পড়ে আছি এখানে শরীর এবং মন নিয়ে। আমাকে কতটা ভালো লাগে সেটা তারা জানে। ভালো দেখো, শুভ জন্মদিন। সুরের মূর্ছনার পর এবার আমরা আবারও ফিরে যাব কবিতার আঙিনায়। ছন্দের জাদুতে মনের ভাবকে প্রকাশ করতে আসছে পরবর্তী শিল্পী উত্তম দাস। সকল সদস্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি একটা চিঠি পাঠ করছি। চিঠিটা হচ্ছে, একটি ছেলে তার পড়াশোনা একদম ভালো লাগতো না, এই নিয়ে তার বাড়িতে খুব অশান্তি হতো। তাই একদিন বাড়িতে কাউকে কিছু না বলে সে সেনাবাহিনীতে যোগ দেয়। এই সেনাবাহিনীর অভিজ্ঞতার কথা তার মাকে চিঠিতে জানায়। সেই চিঠিটা আমি বলছি, হ্যাঁ, শেষ চিঠি, সঙ্গত মন্ডল। মা, হঠাৎ করে কি যেন মনে হলো তোমাকে একটা চিঠি লিখতে বসলাম। মা, তুমি ভালো আছো? বাবা কেমন আছে? দাদার পড়াশোনা নিশ্চয় ভালোই চলছে, আর দিদির চাকরিটা এতদিনের মধ্যে এক পার্মানেন্ট হয়ে গেছে। জানো মা, আমি যেদিন বাড়ি থেকে এসেছিলাম কাউকে কিছু না বলে প্রতিজ্ঞা করেছিলাম কিছু একটা করব। তুমি সে দুঃখ পাওনি মা। মা, আমার পড়াশোনা একদম ভালো লাগতো না, তবুও তোমরা আমাকে বকতে, মারতে, এই কম অশান্তি হয়নি মা। মা, মনে আছে তোমরা আমাকে বলতে তুই বংশের কুলাঙ্গার, তোর দ্বারা কিচ্ছু হবে না। সেই দিন আমি কিন্তু চুপ ছিলাম, কারণ আমি কি নিষ্কর্মা। জানো মা, তারপর আমি যোগ দিয়েছিলাম সেনাবাহিনীতে। ট্রেনিং পিরিয়ডে কি খাটানো না খাটাতো, বলতো এটা করো সেটা করো, করে ওঠো। জানো তো মা, ওই ঘুরে ওঠা ব্যাপারটাতে আমার একটু অ্যালার্জি আছে। ভাবতাম তোমাদের বকুনি ছিল অনেক অনেক ভালো। মা, আমাদের বাগানের পেয়ারা গাছটাতে অনেক অনেক পেয়ারা ধরেছে, তাই না? মনে পড়ে গাছ থেকে পেয়ারা পাড়তে গেলে তোমরা আমাকে বলতে তুই সরে যা, কিচ্ছু পারিস না, নিষ্কর্মা। মা, বাবা কি আজও রোজ বাগানের গাছগুলোতে জল দেয়? মা, মনে পড়ে প্রচন্ড গরমে লোডশেডিং হলে ওপরে বারান্দার ঘরে শোয়ার জন্য ভাই বোনদের মধ্যে কি খান গোটাই না হতো। শেষ পর্যন্ত আমাকে বুঝে শুরু হতো, কারণ আমি যে পড়াশোনায় ভালো ছিলাম না, বংশের কুলাঙ্গার। মা, আমাদের বাড়ির পোষা টিয়া পাখিটা নিশ্চয়ই অনেক কথা শিখেছে। মনে আছে টিয়া পাখিটা এতই বাজি যে তোমার দাদার বাবার প্রত্যেকের নাম ধরে ডাকতো, আর আমাকে ডাকতো
উড়াল পড়ে মা শেষ পর্যন্ত একটা পাখিও থাকছে কথা। জানো মা, এখানে কত ঠান্ডা, রাত থেকে পাহারা দিতে হয়, চোখে এক ফোঁটা ঘুম নেই। হঠাৎ অর্ডার এলো উপরে থেকে এগিয়ে যেতে হবে। আমরা সবাই ঠিকঠাক ভাবে এগেছিলাম, হঠাৎ একটা বিপদ আওয়াজ। দেখি চারিদিকে রক্ত ছড়িয়ে আছে, খন্ড খন্ড মাংসগুলো অনেক ঝলসে গেছে। আমার শরীরটা পুড়ে গেছে মা, প্রচুর রক্ত ঝরছে। সঙ্গী জওয়ানদের দলা পাকানো নিথর শরীরের পকেট থেকে তখনও কি দিচ্ছে কারো মায়ের ছবি, কারো সদ্য বিবাহিতা বউয়ের ছবি, কারো ছোট ফুটফুটে সন্তানের ছবি। জানো মা, আমি হয়তো আর বাঁচবো না। আমার মৃত্যুর পর সরকার থেকে যে টাকাটা পাবে তাই দিয়ে দাদাকে ডাক্তারি করিও। দাদার ডাক্তার হবার ভীষণ ভীষণ ইচ্ছে। আর দিদি খুব ধুমধাম করে বিয়ে দিও। আমি ড্রাইভার থাকলাম দিদির বিয়েতে, তাতে তোমাদের মুখে চুমুকালি করতো, কারণ আমি যে বংশের কুলাঙ্গার। ও মা, হ্যাঁ ভালো কথা, বলতে ভুলেই গেছি। আজ চারিদিকে পাইতে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। মা ভালো থেকো, নমস্কার। ভালো মনে লেগে এবার আমাদের সামনে রঙের খেলা ও রূপের ঝঙ্কার নিয়ে আসছে আমাদের আরো এক ধনী শিল্পী প্রদীপ্তা। তার পায়ের নুপুরের ছন্দে মুখরিত হোক আমাদের আজকের এই নাট্য সন্ধ্যা। আমি দ্রৌপদী, যজ্ঞের অগ্নি থেকে উঠে আসা এক নারী, যার জীবনের প্রতিটি অধ্যায় রচিত হয়েছে অশ্রু, অপমান আর সংগ্রামের অক্ষর। আমি সেই নারী যার হাসির মূল্য দিতে হয়েছিল রক্ত দিয়ে, যার আত্মমর্যাদার প্রশ্নে কেঁপে উঠেছিল সমগ্র আর্যাবর্ত। যেদিন কুরুসভায় আমাকে টেনে আনা হয়েছিল, সেদিন শুধু আমাকে অপমান করা হয়নি, অপমান করা হয়েছিল সমগ্র নারী জাতিকে। সেদিন আমার শরীরের চেয়ে বেশি রক্তাক্ত হয়েছিল আমার আত্মা। সেদিন কুরুসভায় আমার চুল মুঠো করে ধরা হয়েছিল, আমার বস্ত্র টানা হয়েছিল। তবু আমি মাথা উঁচু করে অগ্নিময় দৃষ্টিতে তাকিয়েছি। আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে সে পাশা খেলা? আমার জীবনে সেই দিন পাশা খেলা। দুর্যোধন হারছেন, দুর্যোধন হারছেন, দুর্যোধন হারছেন, সব হারাচ্ছেন, সব হারাচ্ছেন, সাম্রাজ্য, সবকিছু, ভাইকে, নিজেকে এবং শেষে আমাকে। আমি সেদিন প্রশ্ন করেছিলাম যে নিজেকে হেরে বসেছে সে কোন অধিকারে আমাকে পণ রাখে? কেউ উত্তর দেয়। দ্রোণ নীরব, ভীষ্ম নীরব, স্বামীরা নীরব, সমাজ নীরব। সেদিন আমি শিখেছিলাম নারীর সবচেয়ে বড় অপরাধী শুধু অত্যাচারী নয়,
দর্শক, যারা নারীর অত্যাচার দেখেও মুখ চুপ করে থাকে, তাদের নীরবতা অপরাধ। দুর্যোধন হাসছিলেন, দুঃশাসন আমার বস্ত্র টানছিলেন। তারা ভেবেছিলেন নারীকে অপমান করলে তার শক্তি ক্ষয় হয়। তারা ভুলে গিয়েছিলেন নারীর সম্মান শুধু পোশাকে নয়, তার আত্মমর্যাদায়। মহাজ্ঞানীদের সভা নীরব, মহাবীরেদের সভা নীরব। আমি সেদিনও কাঁদিনি। দ্রৌপদী শুধু অশ্রুর নাম নয়, প্রতিবাদের নাম। আমি শপথ করেছিলাম, সে শপথ প্রতিশোধের নয়, সে শপথ নেই। আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই খোলা চুল আমি ততদিন বাঁধবো না যতদিন না দুঃশাসনের রক্তে ধোয়া হয়। আমাকে সেই সভায় অপমান করা হয়েছিল যে সভা ছিল পুরুষের। কিন্তু কি আশ্চর্য, সেই সভায় একটু পুরুষ ছিল। ধর্ম নীরব, বিবেক নীরব, সভা নীরব। সেদিন আমি আরো শিখেছিলাম, তলোয়ারের আঘাতের চেয়ে বড় ভয়ঙ্কর বিবেকের নীরবতা। সেদিন আমি আকাশের দিকে দুহাত তুলে ডেকেছিলাম আমার কৃষ্ণ, আমার সখা, আমার মাধবকে। হে মাধব, হে কৃষ্ণ, তুমি এসেছিলে মাধব, তুমি এসেছিলে আমার সশস্ত্র বস্ত্র হয়ে, তুমি এসেছিলে আমার সম্মান হয়ে। আমি দ্রৌপদী, ইতিহাসের পাতা থেকে এসে দাঁড়িয়েছি আজকে। প্রতিটি অপমানিত নারীর চোখে আমি দেখতে পাই নিজের রাজ্য। প্রতিটি প্রতিবাদী কণ্ঠে আমি শুনি নিজের প্রতিধ্বনি। হে মাধব, হে কৃষ্ণ, তোমার কাছে আমার শেষ প্রার্থনা, পরের জন্মে আমাকে দেবী করো না, আমাকে অগ্নিজা করো না, আমাকে মানুষ করো। যে আগুন থেকে আমার জন্ম, সে আগুন আজ জ্বলছে। সে আগুন প্রতিবাদে, সে আগুন জাগরণে, সে আগুন সংগ্রামে। আমি দ্রৌপদী, আমি সেদিনও মাথা নত করিনি, আজ করি না, আগামীতে আমি দ্রৌপদী। যা দাদু মা, দাদু নিয়ে দাদু আমরা একদম কেক কাটা হবে না, তা আবার হয় নাকি? তাই এবার আমাদের একটু কেক কাটার পালা। This hot sunny day, I am licking it quick, but it's drifting away. My ice cream is melting, it's starting to drift all over my fingers, my chin and my lip. My ice cream is melting,
I can't make it stop. It's hitting the ground with a splash and a stop. My ice cream has made clay. It's turned to a ooze. It's on the cone, but it's now on my shoes. এবার দল নিয়ে এবং আমাদের নাট্য সফরের নানা দিক নিয়ে তার অভিজ্ঞতার কথা বলতে আসছে যিশু নস্কর। সবাইকে প্রণাম জানাই, জেলাকেও প্রণাম জানাই। মানে 30টা বছর দল আস্তে আস্তে এক পা দু পা করে এগিয়ে এসেছে। আমরা দলের সঙ্গে রয়েছি, আর আপনারাও সবাই নমস্কার। কথায় বলে কবিতা হলো শব্দের পরম আরাম, আর সেই শব্দের জাদুতে যদি সুর আর অনুভূতির নিখুঁত মেলবন্ধন ঘটে তবে তার হৃদয়ে গেঁথে থাকে চিরকালের জন্য। এবার আমাদের কবিতা শোনাতে আসছে মিঠু আন্টি। নমস্কার। এই কবিতাটি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি দুঃখী মেয়ের কাহিনী। কবিতাটির নাম না পাঠানো চিঠি। আমরা সকলেই মোটামুটি কবিতাটি অনেকটাই জানি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল ঘঞ্চু সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায়। মা, চিংড়ি মাচায় ফোন এসেছে, তুলিকে আমার দূরে শাড়িটা পরতে দিও। আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনো দিন মারবো না। তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ডুবে গেছে? কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় 2টো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলি সাহেবের বাগানের সেই নারকল চুরি করে আনেনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকল পড়ার সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। আলি সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করতো। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলি সাহেবের বাগানে আর কোনো দিন যাইনি। আমি আর কোনো বাগানে যাই না মা। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি বুধবারে কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুলি ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে দিল। আমি কিন্তু একটুও ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুর বাবু যে বলেছিল ওকে বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর ওপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে 2 বেলা আমার খাবার এনে দেন। মাংস মুখে দিই, আর তুহির কথা, কাদুগুলোর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। পটলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো, বিনা পয়সায়। কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতাগুলি সরসর করে, ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঠিক ঠিক করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। তালের বড়া বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে যে 6,000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। আমার মতো মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সংসার হয়। গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, খেতে দাও রে, কাপড় দাও রে, হাবলু মিজান শ্রীধরদের খাওয়া থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি জানি না? জানি তো। সেই জন্যই তো আমি খুব ভালো আছি। তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক।
কালুগুলোকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজের ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, মায়ের জন্য একটা ধুতি, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ, তাকে ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার ডুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা, সকাল থেকে খুটখুটটি অন্ধকার, একবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। খুব ইচ্ছা হলো একবার তোমাদের বাড়িটা দেখে আসি। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। রথতলার মোড়ে আসতে তারা যেন চেঁচিয়ে উঠলো, কে যায় কে যায়। দেখি যে হাবলু মিজানদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে দেখে চিৎকার করে উঠলো, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি বললাম, ফিরে আসিনি গো, শুধু একবার দেখতে এসেছি। হাবলু বললো, এটা একটা বেহুশে মাগি। কেমন করে বললো বলো তো? তাকে আমার যাই লেখা আছে। আরেকটা ছেলে চিনি না, বললো, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বললো, ফিরে যা। আমি বললাম, দাদা দাদা, আমি মায়ের জন্য কটা টাকা আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোবে না, ছিনিয়ে নিল শ্রীধর। আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তো দাদার উপর রাগ করিনি, দাদা তো ঠিকই করেছি। আমি তো আর দাদার বোন নই, তুলির দিদি নই, তোমার মেয়ে নই। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? জানো, আমি এখন খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, তোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, বন বন করে পাখা ঘুরি, সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলে বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। আমি আর কোথায় মা পাবো? সেজন্যই তোমাকে খুব অনুরোধ করছি মা, তোমার যতই কষ্ট হোক, তবু তুলিকে তোমরা আমার মতো আরেকের জীবনে পাঠিও না। তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো, যতই কষ্ট হোক, তবু তুলিকে একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। যদি কোনোভাবেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলেও পিছে যাবে মা, মরলেও পিছে যাবে। এবার আমরা চলে যাব আবারও একবার কবিতার পরবর্তী আঙ্গিকে। এবার আরো একটি কবিতা শোনাতে ডেকে নেব সুমন দাদাকে। তার শান্ত কণ্ঠে এবার আমরা অনুভব করে নেব। তার বন্ধু থেকে প্রেমিক হয়ে ওঠার গল্পটা খুব একটা সহজ ছিল না আমার কাছে। নমস্কার, আমি একজন শিল্পীর প্রেমিক। আমি তার রঙে রাঙানো স্বপ্নের সঙ্গীত, তার অশ্রুয়া ভাষী নীরব সাথী, ভালোবাসি তার অসমাপ্ত গান, ভুলে যাওয়া সংগ্রাম আর ব্যর্থতার দীর্ঘশ্বাস। সবাই যখন মঞ্চে শিল্পীকে দেখে, আমি দেখি মানুষটিকে যে ভালো বাঁচতে জানে, ভেঙে পড়তেও জানে, আবার নতুন করে উঠে দাঁড়াতেও জানে। তার জীবন সহজ নয়, অনিশ্চয়তা তার নিত্য সঙ্গী, সংগ্রাম তার প্রতিদিনের গল্প। তবু সে সৃষ্টি করে, স্বপ্ন দেখে, মানুষদের আনন্দ দেয়। আর আমি তার প্রেমিক হয়ে তার হাতটা শক্ত করে ধরে বলি, তুমি মঞ্চে যত বড়ই শিল্পী হও না কেন, আমার কাছে তুমি সেই মানুষ যাকে আমি নিঃস্বার্থ ভালোবাসি। আমি একজন শিল্পীর প্রেমিক, তার সাফল্যে আমি গর্ববোধ করি, ব্যর্থতায় পাশে দাঁড়াই। পৃথিবী তাকে ভুল বুঝলেও আমি তার চোখের ভাষা পড়িনি। কারণ ভালোবাসা শুধু অর্জনের নয়, ভালোবাসা অপেক্ষারও। ভালোবাসা শুধু আলোয় নয়, অন্ধকারেও পাশে থাকার নাম। আমি একজন শিল্পীর প্রেমিক, আর এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। নমস্কার। আবার একবার আমরা ফিরে যাই কবিতার আঙিনায়। এবার আমাদের কবিতা শোনাতে আসছে সীমান। কবিতা মনে রাখবে, কবি আরণ্যক বসু। পরের জন্মে বয়স যখন 16 সঠিক,
তখন আমরা বেরিয়ে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে, ক্লান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে, এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে, আমি হব উড়নচণ্ডী এবং খানে পুষ্প পুষ্প, এই জন্মের পরিপাট্য সবার আগে গুছিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে, পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধবো, তোমার এমন ওষ্ঠ নিয়ে নাক ছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে, আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুগ্গ হব, শরৎকালে আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর পরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। মিলিয়ে নিও, পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে। আমাদের দলের সভাপতি এবং বয়োজ্যেষ্ঠ ভৌমিক জেঠুকে কিছু বলার জন্য অনুরোধ করবেন। হাঁটছি, বিভাগ নাট্য একাডেমি হাঁটছে, থামতে জানে না। আজ 30তম জন্মদিনে বিভাগ নাট্য একাডেমিকে সম্মান জানিয়ে বিভাগের হাঁটার পথকে মজবুত করতে চাই। 16 জুলাই কে স্বাগত জানাতে দলের মহড়া কক্ষে সন্ধ্যাব্যাপী সাংস্কৃতিক এবং নাট্যচর্চার ভূমিকায় বিভাগের নূতন প্রজন্ম। বিভাগের চলতি দুটি নাটক দিনান্তে এবং অন্য সম্রাট পরিচালক গুঞ্জন প্রসাদকে চলে গেল। তার সৃষ্টি ও অভিনয়কে প্রতি জানাই। নাটকের মধ্যে জীবনকে খুঁজে পাই আমরা। লেখা ছাপার পর যেমন লেখক থাকে না, থাকে পাঠক, তেমনি নাটক লেখক করে থাকে না, থাকে নির্দেশক, পরে অভিনেতা, সর্বোপরি দর্শক। নাটকের সত্য আর জীবনের সত্য মিলেমিশে একাকার। বিভাগের জন্মদিনে শুভেচ্ছা ও শুভ কামনা করি। বারবার মনে দোলা দেয় একটা কথা, নূতন প্রজন্মের কাছে সঞ্জয় সেনগুপ্ত কে হবে? যে বট গাছের তলায় বসে আমরা ওটু পাবো, অক্সিজেন পাবো। বিভাগের জন্মলগ্ন থেকেই আমি আছি। খুব আর্থিক কষ্টের মধ্যে দিয়ে চলতে হয় আমাদের। তাছাড়াও নানান রকম বাধা আছে আমাদের সামনে। তবু আমরা তবু না থেমে পায়ে পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সকলের আশীর্বাদ আমাদের কাম্য। পথিক বিষ্ণু কথা বলি। অনেক ধন্যবাদ জেঠু। শুকনো
পাতার নূপুর পায়ে, শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়ে। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়ে। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দিঘির বুকে শত দল দলি ঝরায়ে বকুল চাঁপার কলি। দিঘির বুকে শত দল দলি ঝরায়ে বকুল চাঁপার কলি। চঞ্চল ঝরনার জল ছল ছলি, চঞ্চল ঝরনার জল ছল ছলি। মাঠের পথে সে ধায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। ঝিরি এলে বহিয়া হাওয়া মেঘ সরায় ফুল ধরায়। ঝিরি ঝিরি এলে বহিয়া খুশিতে ভরে ফেলবো আজ ওঠে মন ভরিয়া। মেঘ সরায় ফুল ধরায় ধীরে ধীরে এলে বহিয়া। এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে? এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে? প্রেমেরই কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া। কুহু কুহু মাকে করে দিয়া ভালোবাসো যাও ভুলিয়া। আমার মেঘে চড়ায় ফুল ধরায় তাই ফোটে ফুল। তুমি এলে তাই ভাঙে ভুল। তুমি এলে
তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভুল, মন আজ কিছু মানে না, হৃদয় সাগর আকুল। তুমি এলে পিয়ার বেশে, ভরে দিলে মন আবেশে, দক্ষিণা বাতাস তুমি জুড়ালে যে গহন হিয়া, সুরে সুরে ভেসে ওঠে বাঁশুরিয়া, শুনে সব যাই ভুলিয়া, হাওয়ায় মেঘে ছড়ায় ফুল ধরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া, খুশিতে ভরে ওঠে নগর, আজ ওঠে মন ভরিয়া। আসল জাদু লুকিয়ে থাকে সংলাপে, আর সংলাপের সেই জাদুকরী টান এবার আমরা অনুভব করবো। লক্ষ্মী, লক্ষ্মী, এই নে ফল, পোকার খাবারটা আছে। আমার জন্য ভাবিস না, আমি ঠিকই আছি। আর তার সাথে দু একদিন মানুষ নাকি ঠিক মরে না, ভাবনা শুধু বাবার জন্য মানুষ। আমি ঠিকই করি গিয়েছিলাম, সেই এক কথা, টাকা চাই, টাকা টাকা, অনেক টাকা, আছে ভালো ভালো খাবার, মাছ মাংস দুধ ডিম অনেক পানি এসব দিতে জানি তুই পাবি না, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য বিলাস টাকা যা ভেতরে চল। যতদিন পর্যন্ত বেঁচে আছে, খেতে না পারিস, পড়তে না পারিস, চিকিৎসা করতে না পারিস, ওর কানে কানে একটু সহানুভূতি দেখিয়ে বলতে তো পারিস, ওরে ওরে তুই কেন বেঁচে আছিস, তুই হারিয়ে যা, পুড়িয়ে যা, হারিয়ে যা একটা মৃতের সংখ্যা। কে ওখানে? ও, আপনি ওই যে কোনদিন পরিচিত? তা মশার কি করা হয়, মানে পেশা কি? দেখে তাহলে তো আপনার স্বপ্ন দেখেন, তাই না? জানেন ছোটবেলায় আমি অনেক স্বপ্ন দেখতাম, বিরাট একটা কারখানার অনেক অনেক উঁচু আসনে বসে, হাজার আমি সে স্বপ্ন দেখি না। তা মহাশয় কি লেখেন? গল্প, নাটক, উপন্যাস, না আরো পুরো যে কথা? কোনটা? নাটক? কাদের কথা লেখা থাকে সেই নাটকে, মানে কাদের নিয়ে রচিত সেই নাটক? নিয়নের ঝলমলে আলোয় বসে যারা হাতে মদের বোতল টানিয়ে আরো পানি, আরো গাড়ি, আরো টাকার স্বপ্ন দেখে, তাদের কথা না? যারা পচা নখ তোমার পাশে নুয়ে পড়া ঘরে শুয়ে গাঁথায় মুখে রক্ত মুছে মা কালী দেওয়া মাতুলি বুকে ঠেকিয়ে শ্বাস ডাকড়া বুকে প্রাণ পর নিঃশ্বাস দিয়ে বাঁচার চেষ্টা করে, তাদের কথা। ঠিকই বলছে, জানেন আমাদের এই বস্তির মেয়েরা বুঝতে পারে না কিসের প্রয়োজনে খোপায় ভেলপুরের মালা গুজে সস্তায় স্নো বর্ডার মুখে মেখে বসে যাওয়া চোখে কাজলের বৈনিমায় এঁকে রাতের অন্ধকার লাইট পোস্টে নিচে গিয়ে দাঁড়ায়। কেউ জানে না, কেউ না, তবু যেমন ভয়, এই যে নির্মম সত্য। আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক লিখেছেন, পারেন না? পারেন না বীরবল, দিলদার, ধনঞ্জয় বৈরাগীর মতো বিদেশের ছত্রবেশের আড়ে থেকে সমাজের লাঞ্ছিত অবহেলিত মানুষগুলোর কথা বদলে দরকারে বুঝিয়ে লেখো, লেখো হে মহাকালের নাট্যকার, তোমার এই শক্তিশালী লেখনে দিয়ে আমাদের এই রক্তে ভেজা কাহিনী, তোমার নাটকের প্রত্যেকটা চরিত্র যারা একই সাথে প্রশ্ন করে আমাদের সৃষ্টিকর্তার কাছে, বাস্তবে যদি আমাদের ভাই ভেবে, তাহলে আমাদের সৃষ্টি করেছিলেন কেন? কেন আমরা হয়ে উঠলাম না অমৃতের সন্তান? কেন কেন? আজকের এই শুভ সন্ধ্যার অন্তিম লগ্নে চলুন আমরা সকলে একসাথে মিলে বলি, শুভ জন্মদিন বিভাব, শুভ জন্মদিন বিভাব, বিভাব দীর্ঘজীবী হোক, বিভাব দীর্ঘজীবী হোক, থিয়েটার বেঁচে থাকুক আমাদের বিশ্বাসে, থিয়েটার বেঁচে থাকুক আমাদের বিশ্বাস। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।